বাংলাদেশে গত বছরের ৫ আগস্টের পর থেকে এক চরম অস্থিরতা বিরাজ করছে। এমন একটা পরিস্থিতি যে এখানে একটা ইস্যু কখনো ৩ থেকে ৪ ঘন্টার বেশি থাকে না। এর মাঝে গত একদিন আগে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের একটি লিস্ট প্রকাশিত হয়। প্রকাশিত লিস্টের দিকে তাকালে আমরা দেখতে পাই ১৭ নম্বরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে। অর্থাৎ ৫ আগস্ট থেকে তিনি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। তাই দেশে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হলে সংবিধানের ১০৬-এ বলা আছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনার উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন। এতদিন জাতি জেনে এসেছে ১০৬-এর রেফারেন্সেই ডক্টর ইউনূসের সরকার শপথ নিয়েছে। এর আগে আইনজীবী মহসিন রশিদ এই রেফারেন্স দেখতে চেয়ে একটি রিট করেছিলেন। চলুন দেখে আসি তিনি তার বক্তব্যে কি বলেছিলেন। আমি আজকের থেকে প্রায় ৩ সপ্তাহ আগে বা ২.৫ সপ্তাহ আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে ১০৬-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে ১০৬-এর রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে ৬ জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা ৭টার সময় এনে ৯টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল, আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওট নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন, তো কী সংরক্ষণ করছেন? আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কী আলাপ আলোচনা করবেন। আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই আলাপ আলোচনা করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না। কাজেই আমি যে রিট পিটিশন করেছি এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক, যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক। আমরা দেখতে চাই যে কী রেফারেন্স ছিল এবং কী ওপিনিয়ন দিয়েছে। সো এই মর্মে রিট করেছি। আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারাহ মাহবুব, জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করবো ইনশাল্লাহ। এই সপ্তাহ করছি না, তার কারণ হচ্ছে যে
ওই কোর্ট একটু ব্যস্ত আছে, 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে, কাজে এই সপ্তাহ করবো না, আগামী সপ্তাহ। আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 14,041/2024। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা ফ্রড করেছে। সে সময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন এটা বঙ্গভবনে আছে। এখন দেখা যাচ্ছে আইএসপিআরের লিস্ট অনুযায়ী প্রধান বিচারপতি সে সময় সেনানিবাসে আশ্রয়ে ছিলেন। তাহলে 106-এর রেফারেন্সে স্বাক্ষর করল কে? প্রধান বিচারপতি তো ছিলেনই না সে সময়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার তার এক সাক্ষাৎকারে বলেছেন, এখানে ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে। তিনি বলেন এখানে রীতিমতো সই স্বাক্ষর জাল করার মতো ঘটনা ঘটেছে এবং এটি কোনোভাবেই নৈতিক অবস্থান আর অবশিষ্ট রাখেনি। দর্শক, আপনারা কি মনে করছেন? প্রধান বিচারপতি যদি সে সময় সেনানিবাসেই থাকেন তাহলে রেফারেন্সে